আর যেহেতু সাগর পাড়ি দিয়ে ছোট ট্রলারে, যার কারণে লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই শ্রেয়। এখানে ফুটবল নিয়ে এসেছে অনেকে, খেলা হবে। আর এখানে দুস্থরা বসেছে, শরণার্থী এরা মূলত এখন এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইটালি পাড়ি জমাচ্ছে। ভাই আপনার অনুভূতি কি, ইটালি যাচ্ছেন? অনুভূতি খুব খারাপ, কারণ এই বিশাল সমুদ্রের ভিতরে যদি এত টাকা খরচ করে আমি ইটালি না যেতে পারি তাহলে সব বৃথা। লাইফ জ্যাকেট পরতে হবে, কোস্টগার্ড ধরবে। এই লাইফ জ্যাকেট না পরলে বিভিন্ন রকম ঝুঁকি রয়েছে, কারণ এই পানিতে মাছ আছে, কুমির আছে। ভাই আমি কুমিরের ভয়ে পড়ি নাই, কোস্টগার্ডের উত্তম মাধ্যমে তো ভয়ে পড়ছি। ওই যে একটা কুমির, ওই যে। এই ভ্রমণে আপনারা একই সাথে সুন্দরবনের বিভিন্ন জায়গা যেমন দেখতে পাবেন, ঠিক তেমনি সাগরের পাড়ও দেখতে পাবেন। তবে এখানে কিন্তু সমুদ্রের ফিলটা আমরা পাচ্ছি, ঢেউটা পায়ে আছড়ে পড়ছে, একটা চমৎকার অনুভূতি হচ্ছে আমাদের। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট হচ্ছে গোসল করা। এখানে অনেকেই কিন্তু এখন গোসল করছে। ইটালি চলে এসেছি, ইটালি নেটওয়ার্কের বাইরে। অবশেষে একটা গোল হলো, গোল। এই 2 দিন ধরে আমরা হরিণ আর বাঘের নেশায় একে একে ছুটে গিয়েছিলাম জামতলী, পটকা আর আমধার মানিকে। তবে আজকে আমরা চলে এসেছি একটা সমুদ্রের পাড়ে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের ভেতরে এরকমের এক্সাইটিং সমুদ্রের পাড়ও যে থাকতে পারে তা এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না। তাহলে চলুন না জেনে আসি এই চটটার নাম আসলে কি, আর এখানে কি কি রোমাঞ্চ রয়েছে। শুভ সকাল বন্ধুরা, একদম সকাল সকাল আমরা জামতলী সি বিচ আর কটকাটা ঘুরে দেখলাম, আর এখন কিন্তু আবার শিপে ফেরত এসেছি। আর এসেই আবার খাওয়া দাওয়া, সেই সকালের নাস্তা। এখানে প্রত্যেকের জন্য প্লেট রয়েছে, আর সকালবেলা কিন্তু চমৎকার খিচুড়ি করা রয়েছে, এবং সার্ভিসের দায়িত্বে কিন্তু একটা নতুন মানুষ চলে এসেছে, মাশাআল্লাহ। সে এখন আমাকে খিচুড়ি, ভাই নষ্ট কমান ভাই, আদর করে আমাকে বেশি দিচ্ছে, কিন্তু আমি এত খেতে পারবো না। বিসমিল্লাহ। এখানে একটা ডিম দেওয়া হয়েছে, সুন্দর ডিম রয়েছে, এই যে বেগুন ভাজি রয়েছে, খুব চমৎকার, মাশাআল্লাহ। আর এটা আচ্ছা, এটা একদম এক্সিলেন্ট একটা জিনিস। আর সাথে তো মাশাআল্লাহ সালাদ রয়েছে, অথেন্টিক কিন্তু। ধন্যবাদ। আমরা সকালের নাস্তাটা পেয়ে গিয়েছি, এখন আমরা খেতে বসবো। সুন্দরবনের সাথে সকালের নাস্তা, এখানে সব ভাগ্নিরা বসছে খেতে। কি অবস্থা ভাগ্নে, কেমন হয়েছে খাওয়া? এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর খাওয়াটা অত্যন্ত সুন্দর হয়েছে। সকালে ব্রেকফাস্ট আসলে আপনার মনে করেন খিচুড়ি দিছে, ডিম দিছে, তারপর জলপাইয়ের আচার, বেগুন, এভরিথিং ওকে। সুন্দরবন প্রকৃতি এত সুন্দর, মানুষের অন্তত হলেও একবার আসা উচিত। আর বাংলাদেশের যারা মানুষ আছেন তাদের তো অবশ্যই আসা উচিত, কারণ আমরা বাংলাদেশে থেকে যদি আমরা বিশ্বের সব থেকে সুন্দরময় বন যদি না ঘুরতে পারি, তাহলে এর থেকে আমি মনে করি ব্যাড লাগার কিছু হতে পারে না। আমরা এখন যাচ্ছি কোথায়? ডিমচর যাচ্ছি, ওখানে যে আমরা গোসল করব, 1টা-1:30 বাজবে। আর তারপরে হচ্ছে আমরা 4টা বা 5টার সময় আরেকটা স্পটে যাব। ওইখান থেকে আজকে আমাদের ট্যুর আর কি মোটামুটি শেষ হবে, কালকে দিন পরে আরেকটা ট্যুর। বন্ধুরা সকালের নাস্তাটা খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে, একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, টেস্টি। সাথে বেগুন ভাজিটা একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ ভালো, রান্না ভালোই হয়েছে। ডিমটা দেখি, সবকিছু ওভারঅল ভালো। অ্যাজ এ সকালের নাস্তা ভালো হয়েছে মাশাআল্লাহ। এখানে কিন্তু আচারও দেয়া হয়েছে, এটা খিচুড়ির একটা আলাদা স্বাদ নিয়ে এসেছে, টেস্টি মাশাআল্লাহ। সুতরাং খেতে খেতে কথা বলার সমস্যা, খাওয়ার পরে আবার ডিম চড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
সকালে নাস্তা করে আবার এখানে বসে একটু কফি খাচ্ছি। আসলে এই সুন্দরবন ট্রিপে আসলে আপনারা 24 আওয়ার চা কফি পাবেন। আর সুন্দরবন দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা। এখানে কিন্তু এই যে কফি চেম্বার রয়েছে, চা কফি বানানোর জন্য এখানে সব উপকরণ রয়েছে। আপনারা যখন খুশি চা কফি বানিয়ে খেতে পারবেন। আমাদের পেছনে এই বোর্ডটা কিন্তু সার্বক্ষণিকভাবে বাধা থাকে, এটার মাধ্যমে আমরা কিন্তু যাত্রা করি। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনটা সবচেয়ে বেশি রোমাঞ্চকর, কারণ এই দিনে আমরা বেশিরভাগ স্পটই ঘুরে ফেলি। আর এই কারণেই সকাল সকাল আমরা দুটো আকর্ষণীয় স্পট ঘুরে দেখেছি। এর ভিতরে প্রথমটা ছিল জামতলা সি বিচ আর দ্বিতীয়টা ছিল কটকা ফরেস্ট অফিস। এই স্পটগুলো দেখা শেষ করে এখন আমরা আবার রওনা দিয়েছি ডিমচরের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমাদের চোখে পড়ল সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য। মূলত এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আর পুরো বনটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পড়েছে। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপূর্ব বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাঘেরহাট জেলার কিছু অংশ নিয়ে গঠিত। এছাড়াও সুন্দরবনের একটা বড় অংশ ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পড়েছে, আর বাকি অংশ পড়েছে ভারতের ভেতরে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানকার বেশিরভাগ গাছপালাই হচ্ছে ম্যানগ্রোভ গাছপালা, অর্থাৎ শ্বাসমূলযুক্ত গাছপালা। এখানকার এই শ্বাসমূলের রহস্য হচ্ছে দিনের বেশিরভাগ সময়ে এই বনে জোয়ার ভাটার পানি ওঠানামা করে, আর যখন জোয়ারের পানি থাকে তখন শ্বাসমূলের সাহায্যেই এই গাছগুলো বেঁচে থাকে। পৃথিবীর আর কোথাও এত বড় ম্যানগ্রোভ বনাঞ্চল নেই, আর এই কারণেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এই জায়গাটিকে 1997 সালে তালিকাভুক্ত করা হয়। আর এই সুন্দরবনের ভেতরে জালের মতো ছড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাঁদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির প্রায় 31.1% এলাকা জুড়েই রয়েছে নদীনালা, খাড়ি এবং বিল, আর বাকি অঞ্চলগুলো বিভিন্ন প্রকারের ম্যানগ্রোভ গাছপালায় আচ্ছাদিত। এই বনটি মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। বর্তমানে এখানে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এছাড়াও এই বনে চিত্রা হরিণ, কুমির, সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা জাতের পশু পাখি রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখানে 1 থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণ রয়েছে। এছাড়াও এখানে আসলে আপনারা বন্য শূকর, কাঠবিড়ালি, বেজি, 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতি সহ সর্বমোট 453 প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাবেন। তবে মানুষের অত্যাচারে ধীরে ধীরে এই সকল বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণে বর্তমানে সুন্দরবনে সব ধরনের বন্য পশু পাখি হত্যা করা নিষিদ্ধ, আর এমনকি এখানকার গাছ নিধন করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারপরও চোরাচালানকারীরা সবসময় ওত পেতে থাকে এ সকল জীববৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য নষ্ট করার জন্য। আর সেজন্যই তো এখানে জায়গায় জায়গায় রয়েছে বন অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও কোস্টগার্ডের কর্মকর্তারাও প্রতিনিয়ত এই বনকে রক্ষা করে আসছে। তবে এই বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যখনই এই বঙ্গোপসাগরে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে, তখন সুন্দরবন যেন বুক পেতে সমগ্র বাংলাদেশকে রক্ষা করে। আর এই ম্যানগ্রোভ বন থাকার কারণেই প্রতি বছর বড় ধরনের ঝুঁকির হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়।
বন্ধুরা চলুন আপনাদেরকে এই জাহাজটা একটু ঘুরে দেখাই। আমরা বর্তমানে 3 তলায় রয়েছি। 3 তলার এই সাইডে কিছু কেবিন রয়েছে, এই সামনে রয়েছে ইঞ্জিন রুম, আর এইখানে কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব আছে। আমরা এখন ক্যাপ্টেন সাহেবের সাথে একটু কথা বলে জানবো। না, উনি অবশ্য খুব ভেজালের মধ্যে আছে, কারণ হচ্ছে প্রচণ্ড বাঘ, যার কারণে পরে আমরা কথা বলবো ওনার সাথে যে শিপ কিভাবে অপারেট করা হয়। এই মুহূর্তে উনি ব্যস্ত, যার কারণে আমরা কথা বলবো না। এটার নাম কি ভাই? বড় কটকার খাল বলা হয় এটাকে। আচ্ছা, ক্যানেল ক্যানেল। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আমরা কোন দিক দিয়ে আসলাম আর কোন দিক দিয়ে যাচ্ছি? আমরা হচ্ছে যখন খুলনা থেকে আমাদের শীতটা ছাড়া হয়, আমরা ভৈরব নদী দিয়ে তারপর হচ্ছে আমরা পশু নদীতে আসি। পশু দিয়ে আমরা হচ্ছে জয়মণি পর্যন্ত আসি। ওইখান থেকে আসার পরে আমরা হচ্ছে সেরা নদীতে ঢুকি। ঢোকার পরে হচ্ছে আমরা গতকালকে যে স্পটটা দেখলাম আন্ধার মানিক, ওটাও সেরা নদীর পাড়ে অবস্থিত। ওইটা দেখার পরে আমরা হচ্ছে চলে আসি কটকাতে। সেরা নদী ধরে আমরা কটকাতে চলে আসি। কটকা দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় কটকা যে ক্যানেল আছে, ওইটা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কচিখালিতে। কচিখালি হচ্ছে আপনার সাগরের পাড়ে অবস্থিত, ডিমের চর এবং কচিখালি, ওইটা আমরা দেখবো। তারপরে দিন আমরা আবার ওইখান থেকে শিপ ছাড়বো। ওটা হচ্ছে সুপতি নদী বলা হয়। সুপতি নদী হয়ে আমরা হচ্ছে আবার সেই সেলায় যেয়ে পড়বো, হরিণটানা হয়ে সেলায় যেয়ে পড়বো। তখন আমরা আবার ওই সে জয়মণি থেকে বেরোবো। এবার আমরা ওই যে পশু নদীতে পড়বো, তারপর আবার করমজল দেখবো, দেন আবার খুলনায় ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, তার মানে একটা রোটেশন পথে আমরা হ্যাঁ। ঘুরতেছি, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শিপের সামনের অংশ, এখান দিয়ে শিপ অপারেট করা হয়, আর এখান থেকে কিন্তু চমৎকার দৃশ্য দেখা যায়। আর এই পাশে আরও কিছু কেবিন রয়েছে, আর নিচে নামার সিঁড়িটা এই দিক দিয়ে। আমরা মূলত এখন দোতলায় কি রয়েছে চলুন একটু ঘুরে দেখি। আর এখানে আমার ভাস্তে রয়েছে, ভালো আছো? এই সিঁড়ি ধরে নিচে নামতে হয় দোতলায় যাওয়ার জন্য। দোতলায় কিন্তু বেশ কিছু কেবিন রয়েছে, এখানে এগুলো সিঙ্গেল সিস্টেমের কেবিন। আর এখানে কিন্তু হ্যামক আছে, এই যে এখানে বাচ্চারা ঝুলছে, খুব মজা। বাচ্চারা দাদু ঝুলছে। হচ্ছে ভিডিও করতেছে, দাদু ভিডিও করতেছে, আর আমরা বাচ্চারা হচ্ছে ঝুলছি। ঝুলছে, হ্যাঁ। হ্যাঁ। এখানে কিছু বাদক হ্যামকে ঝুলছে, আর এখানে আরো কিছু দর্শনার্থী আছে। ভাই কি অবস্থা? কালকে এই যে এখানে উঠছি, ঠিক আছে, খাই আর দৌড়াই দৌড়াই এখানে চলে আসি, হ্যাঁ, যে কখন জানি বাঘ মিস করে ফেলি, বুঝছেন? এখান থেকে আমি কোথাও যাচ্ছি না, ঘুমাচ্ছি না পর্যন্ত, মানে রাত্রে সন্ধ্যা হওয়ার পরে যাচ্ছি। তারপরে সন্ধ্যা হওয়ার পরে থাকছি যে জাহাজের লাইট মারে না, ওই রাত্রেবেলা চোখ দেখা যায়, হ্যাঁ, জল 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 করে, হেবি সুন্দর লাগে। তো যাই হোক, এই বাঘ দেখার জন্য এই জায়গাটায় আসি। তারা অনেকবার আসছে, দেখার সুযোগ হয় নাই, আমরা প্রথমবার আসছি, হয়তো বা হলেও হতে পারে, এই জন্য আর কি আছি, যেহেতু দীর্ঘ পথ বাকি আছে এখন। আমরা তো দেখলাম একটা বাঘ, হ্যাঁ, উপরে একটা কোথায়? দেখলাম, ওই বায়ের আকার নাই, আকার বাদ দিয়ে যেটা হয় বক। বগ, হ্যাঁ, বগ দেখছি, সাদা কালারের একটা কালার। সাদা বাঘ দেখছি, সাদা বাঘ। যাক, খুব ইচ্ছা হচ্ছে অন্তত একটু হলেও যদি দেখতে পারতাম, মানে সার্থক হতো। ইউটিউবাররা আমাদেরকে বাঘ দেখতে সাহায্য করতো, তাহলে খুবই দারুণ হতো। সেটা ক্যামেরার মাধ্যমে হোক আর আমাদের সেখানে নিয়ে যাওয়া স্পটে দেখাতে পারো, সেটা খুবই দুর্দান্ত। এটা এই দুর্দান্ত দিনে একটা জিনিসের মিস, ওই বাঘ। ওই বাঘ কিন্তু আমি দেখাইতে পারবো। জি জি, ওই যে ইসে আছে না, ওই যে কি জানা বলে ওই জায়গা- চিড়িয়াখানায়। না না, চিড়িয়াখানা না, গাজীপুরে সাফারি পার্কে আমি বাঘ দেখাতে পারবো। ও, ওইগুলো ডুপ্লিকেট, হ্যাঁ, ওইগুলো আছে প্রাকৃতিক না, তো ওইগুলো কৃত্রিম বাঘ। বন্ধুরা আমরা এখন একদম সুন্দরবনের পাশ দিয়ে ভ্রমণ করছি, কারণ আমরা বর্তমানে একটা ক্যানেলের ভেতরে রয়েছে। আর এই ক্যানেলের ভেতর দিয়ে যাত্রা করলে সুন্দরবন খুব ক্লোজলি দেখা যায়। মূলত নদীর ভেতর দিয়ে অনেক কাছাকাছি কিছুই দেখা যায় না। আর এইসব জায়গায় ভাগ্য খুব ভালো হলে আপনারা হরিণ, বাঘ, এমনকি বকও দেখতে পাবেন। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
দুপুরের আগে আবারও আমরা এই ক্যান্টিনে ডাক পেলাম, এখানে নাকি নাস্তা দেয়া হয়েছে। ভাই কি নাস্তা দিল? এখানে আমাদেরকে আমড়া মাখা দেওয়া হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর আমরা মাখা আর ট্রেডিশনাল, এবং এখানে কলা দেওয়া হয়েছে, এবং একজনকে 2 পিস করে দেওয়া হচ্ছে কলা। এই যে বাবু এখন নিচ্ছে 2টি কলা, একটা কুড়ি, সরি 2টি কলা, কিছু আমরা, এটা দেওয়া হয়েছে, কিছু আমরা এবং 2টো কলা দেওয়া হয়েছে। আমরা এখন নদীর পরিবেশ দেখতে দেখতে খাচ্ছি। আসলে নানা রকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখানে আমড়া মাখা দেওয়া হয়েছে, খুবই টেস্টি মাশাআল্লাহ। সকাল থেকেই খাওয়া দাওয়ার মধ্যে আছি। মূলত এই ধরনের শিপে আপনারা যখন সুন্দরবন ভ্রমণ করবেন তখন অল টাইম খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। এখানে আমাদেরকে আমড়া মাখা দেওয়া হয়েছে, তার পাশাপাশি চাপা কলা দেওয়া হয়েছে, একজনকে 2টো করে কলা। আর ডিমচরের কাছাকাছি আসতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু এখন শরৎকাল, তাই বৃষ্টির ঘন ঘটা মাঝে মাঝেই হয়ে থাকে। আর বনের পাশের এই বৃষ্টির দৃশ্য সত্যি অতি প্রাকৃতিক মনে হয়েছে আমার কাছে। A few moments later. শুভ দুপুর বন্ধুরা, আর অবশেষে আমরা কিন্তু ডিমচরের কাছাকাছি চলে এসেছি। ওখানে গেলে অবশ্য কোনো ডিম পাওয়া যায় কিনা জানি না, তবে কোনো একটা কারণ রয়েছে যার কারণে ওটার নাম ডিমচর হয়েছে। আর ওটার এপারে কিন্তু রয়েছে কতিখালি, ওই ফরেস্ট অফিস, ওটা আমরা বিকেলে ঘুরবো। তবে এখন আমরা ডিমচরে নামবো গোসল করার উদ্দেশ্যে। আমাদের শিপ অলমোস্ট নিয়ার টু ডিমচর। কিছু কিছু বাচ্চারা এখানে শিশু পার্কে আছে, এখানে পার্কের সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। সবাই অলরেডি লাইফ জ্যাকেট পরে রেডি হয়েছে, চরে গোসল করবে। এই জন্য যে সামনে সবগুলো শিপ চলে এসেছে, ওরা সবাই আমাদের আগে এসেছে, সবাই কিন্তু অলরেডি চরে নেমে গিয়েছে গোসল করার জন্য। আর চরে কিন্তু ব্যাপক মানুষের সমাগম হয়েছে, আমরাও নামবো ইনশাআল্লাহ। সবাই এক এক করে এখন আবার ট্রলারে চড়ছে ওই ডিমচরে যাওয়ার জন্য। আর এখানে যেখানেই যাই না কেন আগে কিন্তু লাইফ জ্যাকেট পরতে হবে, কারণ এটা সরকারি রুলস আর নিরাপত্তার স্বার্থে। কারণ যে কোনো সময় যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে লাইফ জ্যাকেটটা পরে নেওয়াই শ্রেয়। আমি দেখাচ্ছি কিভাবে পড়তে হয়। মূলত এভাবে আপনারা পরবেন, আর নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেটটা পরাটাই ভালো। কোনো দুর্ঘটনা হলে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকে না, তার কারণে কোস্ট গার্ড বিশেষ করে এখানে লাইফ জ্যাকেট পরতে আমাদেরকে উৎসাহিত করে। এর মূল কারণ হচ্ছে মূলত এই চরটা কিন্তু সাগরের মধ্যে, আর যেহেতু সাগর পাড়ি দিয়ে এই ছোট ট্রলারে, যার কারণে লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই শ্রেয়। সবাই এক এক করে ট্রলারে চলে এসেছে, রং বেরঙের লাইফ জ্যাকেট পরেছে সবাই। বাহ, এটা তো সুন্দর মাশাআল্লাহ। এটা কিন্তু নতুন ব্র্যান্ড নিউ, দেখে ভালোই লাগছে। এটাও স্টাইলিশ। এখানে ফুটবল নিয়ে এসেছে অনেকে, খেলা হবে। আর এখানে দুস্থরা বসেছে, শরণার্থী, এরা মূলত এখন এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইটালি পাড়ি জমাচ্ছে। ভাই আপনার অনুভূতি কি, ইটালি যাচ্ছেন? অনুভূতি খুব খারাপ, কারণ এই বিশাল সমুদ্রের ভিতরে যদি এত টাকা খরচ করে আমি ইটালি না যেতে পারি তাহলে সব বৃথা। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে ইটালি পৌঁছাইতে পারি। তো হ্যাভ ফান, ঠিক আছে? আমরা ভাইয়ের কথা শুনে আমরা খুবই গর্ববোধ ফিল করছি, ঠিক আছে? আমরা এত বড় সমুদ্রে এখন গোসল করব, আমাদের ফিলিং প্রাউড হচ্ছে। আর অবশেষে আমরা চলে এসেছি, এখানে একটা শরণার্থী অবস্থা। আর এখানে কিন্তু কোস্ট গার্ড থাকে। কোনোভাবে আপনারা যদি লাইফ জ্যাকেট না পরেন তাহলে কিন্তু আপনাদেরকে নানা রকম বিড়ম্বনার শিকার হতে হবে, এমনকি লাঠি দিয়ে পিটাতেও পারে। এই বসেন বসেন, বৈশা যান, বসে বসে। এই লাইফ জ্যাকেট পরতে হবে। কোস্ট গার্ড ধরবে। যে দেখেন বাঙালি আসলে ডান্ডায় সোজা, এতক্ষণ লাইফ জ্যাকেট পরেনি, আর এখন কিন্তু সবাই ওই লাঠির ভয়ে পরে নিচ্ছে। আর এই যে আমার সাথে একটা হাঙরের খাবার আছে, ওর জন্য লাগে না আসলে কিছু, লাইফ জ্যাকেট লাগে না। ওকে আসলে লাইভই আমরা একটা বড়শিতে বেঁধে তারপরে ছেড়ে দিব হাঙরের জন্য। এখানে আমাদের সাথে জেমস বন্ড আছে, আর এই যে বাউল সম্রাট রয়েছে। একটা বিশাল শিবির আছে এখানে,
সোনাই পথে তারা পাড়ি দিতে গিয়ে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে এখন সবাই বসে থাকে। এখানে মূলত এই লাইফ জ্যাকেট না পরলে বিভিন্ন রকম ঝুঁকি রয়েছে, কারণ এই পানিতে মাছ আছে, কুমির আছে, যার কারণে লাইফ জ্যাকেট পরে থাকতে হয়। কারণ আপনি ভাসন্ত অবস্থায় যদি কুমির এসে পায়ে কামড় দেয় আর ডুবন্ত অবস্থায় কামড় দেয়, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই কারণে লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে, যার কারণে সবাই পরেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে দাঁড়িয়ে থাকা যাবে না। কোস্ট গার্ড যদি দাঁড়ানো অবস্থায় কাউকে দেখে তাহলে ডাইরেক্ট কিন্তু না ওই সব করবে না, কিন্তু মানে প্যাদানি দিয়ে উত্তম মন্ত্র, যার কারণে আমরা আসলে এখানে সবাই শরণার্থীর মতো এখন বসে পড়তে বাধ্য হয়েছি। ভাই কেমন লাগতেছে এই অসহায় জীবন? ভাই আমি কুমিরের বইটা পড়ি নাই, কোস্ট গার্ডের উত্তম মাধ্যমে তো ভয়ে এটা পড়ছি। ওয়াও, এই যে দেখেন বড় বড় কেওড়া ফল। ওয়াও, ধরেন ধরেন, এটা খেতে পারেন, তবে মারা গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। কর্তৃপক্ষ আছে। এবং জঙ্গলের ভেতরে আমরা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রাইড দিলাম এখন, মাশাআল্লাহ। এখানে কিন্তু জঙ্গলের ভেতরে টুলগুলো একটু রোমাঞ্চকর। ভাগ ভাগ ভাগ, বক বক বক। ওই যে একটা কুমির, ওই যে আরে ছেলে গাছে নিচে A few moments later. লোকজনে অলরেডি ফুটবল খেলা শুরু করে দিছে, আর আমরা অবশেষে ডিমচরে চলে এসেছি। কিন্তু এইখানে লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নামা যাবে না, এই একটা ঝামেলা। এতক্ষণ এগুলো এই যে মানে শো অফ করার জন্য আমরা পড়লাম, এগুলো এখানেই খুলে রেখে যেতে হবে, এটাই নিয়ম। এই জাহাজের লাইফ জ্যাকেট শুধুমাত্র যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখনই পরা লাগে, কিন্তু এই লাইফ জ্যাকেট নিয়ে কোনো জায়গায় পানিতে নামা যায় না। আমরা সবাই এখন এক এক করে নামছি, আর অলরেডি নামার সাথে সাথে কিন্তু সবাই মাছ ধরার অভিযানে নেমে পড়েছে। এটাই হচ্ছে ডিমচর। এখানে চমৎকার কাশফুল রয়েছে, বিস্তৃত মাঠ জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। তবে চরটা খুব সুন্দর, অনেকটা সি বিচের মতো এখানকার বালু। অনেকটা সি বিচ একটা ভাইব রয়েছে এখানে। এই চরে অসংখ্য কাশবন, আর এই যে সুন্দরী ফল আপনারা দেখতে পাবেন। ফলগুলো শুকালে কিন্তু এরকমের দেখা যায়। এখানকার কাশবন খুবই চমৎকার, দেখার মতো, অসাধারণ। অনেকেই কাশফুলের সাথে ছবি তুলছে। আমার সাথে কিছু ছোট ভাই আছে, ওরাও ছবি তোলার জন্য মুখিয়ে আছে। কাশফুলের সাথে তাদের ছবি তুলতে খুবই ভালো লাগে। বর্তমানে আমরা চরের মাছ দিয়ে হাঁটছি, তবে এখানে বেশ কিছু কাশবন রয়েছে, সবাই বিচের আশেপাশে ঘোরাঘুরি করছে আর কি। কাকা, কে মারা গেল? গেছিল ছাত্র ইউনিভার্সিটির। কবে? না, 4 সালে ও জামতলা বসে একই চোরে নিয়ে গেছে 12 জন। ও, আমাদের স্কট ছিল সাথে, তাদের কথা মানে না, বেশি বোঝে, বাপের আগে আরে ওই সময় আর কি চোরাবালিতে টাইমে এমন টাইমে আর কি জোয়ারটা আসছে, আপনার মনে হয় 2 মাইল টাইমে আপনার নিয়ে যাবে। জোয়ার আসলে আপনি নামতে আপনার টাইমে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইখানে কি নামতে দেয় না? না, দেখেন কোচঘাট ঘুরতে আছে, মানুষের একটা বেজায় হয়েছে, এই জন্য এখানে। এখানে অলরেডি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ফুটবল আনা হয়েছে এবং সেই ফুটবল দিয়ে অলরেডি এখানে গোল বারও সেট করা হয়েছে এবং সবাই কিন্তু খেলার জন্য রেডি। বর্তমানে খেলা চলছে, প্রস্তুতি ম্যাচ, প্লেয়াররা আছে সবাই, সবাই খেলার জন্য রেডি। বিচ ফুটবল চলছে এবং পৃথিবীতে প্রথমবারের মতো খেলা চলাকালীন অবস্থায় ক্যামেরাম্যান মাঝখানে আছে। এদিকে ভাই, এদিকে এদিকে আমার কাছে। চমৎকার খেলা চলছে এখানে, মারো গোল। গোলকিপার না থাকা অবস্থায় আমরা একটা গোল দিলাম।
সেই ম্যাচ চলছে এখানে, বিচ ফুটবল। এই ডিম চরটা এমন একটা জায়গায় পড়েছে যার এক পাশে রয়েছে সুন্দরবন, মনে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে সুন্দরবন, আর এই নদীটা একটা মোহনায় পড়েছে, আর সামনে রয়েছে সুবিশাল সাগর, অর্থাৎ নদীর মোহনা যেখানে শেষ হয়েছে সেখানেই সাগর শুরু হয়েছে। ওই জায়গাটাতেই এই চরটার অবস্থান, খুবই চমৎকার। এখানে কিন্তু সাগরের গর্জন শোনা যায়। আসলে এই সুন্দরবন ট্যুরে আসলে আপনারা এই শিপ ভ্রমণে অনেক কিছুই দেখতে পাবেন, সাগরও দেখতে পাবেন, বন তো দেখতে পাবেনই, সাথে নদীও দেখতে পাবেন, এবং চাইলে আপনারা কিন্তু লাইফ জ্যাকেটকে প্যারাসুট হিসাবে ব্যবহারও করতে পারেন। ভাই ভালো আছেন? আর অবশেষে আমরা কিন্তু সমুদ্রে চলে এসেছি। এই সামনেই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র। এখানে অনেকেই পানিতে নেমেছে, আর এখন জোয়ারের সময় পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে। এই সাইডে হচ্ছে বন, এখানে শেষ হয়ে গেছে। ওভারঅল এই চরের পরিবেশটা খুবই চমৎকার। এখানে পানি রয়েছে, চাইলে আপনারা গোসল করতে পারেন, তবে কিছু ঝুঁকিও রয়েছে, কারণ জায়গায় জায়গায় এখানে চোরা বালি রয়েছে। মূলত কোস্টগার্ড এই কারণেই মানুষজনকে নিরুৎসাহিত করে গোসল করার জন্য, কারণ চোরা বালিতে পড়ে গেলে তো জানিনি কি হবে, আর অনেক সময় স্রোতের টানে সেটারও একটা সমস্যা রয়েছে। কারণ যেহেতু এই জায়গাটা চর, এই কারণে যে কোনো মুহূর্তে পানির গভীরতা খুব বেশি বেড়ে যায়, যার কারণে গোসল করাটা খুব ঝুঁকিপূর্ণ একটা জিনিস। তারপরও অনেকে গোসলের জন্য নেমেছে, তবে সমুদ্রের কমপ্লিট ফিল আপনারা পাবেন না, যেহেতু মোহনার নদী, যার কারণে পানির কালার কিন্তু যথেষ্ট ঘোলা। ঘোলা পানিতে অনেকেই গোসল করার জন্য নেমেছে, খুব একটা ক্লিয়ার পানি আপনারা এখানে পাবেন না। আর এই পাশে একদম সারি সারি সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে। সব কিছু মিলিয়ে জায়গাটার পরিবেশ খুবই ভালো, মাশাআল্লাহ। আমরা অলরেডি পানিতে নেমে পড়েছি, আর এখানে আমার সাথে বরাবরের মতো সেই দুষ্টু রকি কিন্তু রয়েছে। সে কিন্তু আজকে গোসল করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আমি চেয়েছিলাম একটু গোসল করব, কিন্তু সেই গোসলটা কিন্তু করা হলো না। এখানের কোস্ট গার্ডের সতর্কতার কারণে আসলে নিরাপদ থাকাটাই ভালো। তবে এখানে কিন্তু সমুদ্রের ফিলটা আমরা পাচ্ছি, ঢেউটা পায়ে আছড়ে পড়ছে, একটা চমৎকার অনুভূতি হচ্ছে আমাদের। আমরা এখন ডিমচরে আছি, আর এর মধ্যে একদল কিন্তু আমাদের মাছ থেকে হারিয়ে গেল বালিতে পড়ে। হ্যালো আলুয়া, আমরা কোথায়? ইতালিতে, ইতালি চলে এসেছি, ইতালি নেটওয়ার্কের বাইরে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট হচ্ছে গোসল করা। এখানে অনেকেই কিন্তু এখন গোসল করছে, তবে এখানের ঝুঁকি রয়েছে, খুব বেশি দূরে যাওয়া যায় না। এর কারণ হচ্ছে এখানে নাব্যতার সংকট রয়েছে, হুট করে গভীরতা খুব বেশি, যার কারণে দূরে যাওয়া যায় না, কাছে বসেই গোসল করতে হয়। এর পাশাপাশি এখানে জায়গায় জায়গায় চোরাবালি রয়েছে, যার কারণে সতর্কতা অবলম্বন করতে হয়। বাচ্চারা এখন সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করছে, সেই চিল। রেডি রেডি রেডি। এখানে আসলে কেউ কাউকে নিজেকে আর সামলাতে পারে না গোসলের লোভে। কেমন লাগতেছে গোসল করতে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক আনন্দ করতেছি। আপনারা সবাই আসেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। ওকে, অনেক সুন্দর জায়গা। এর মধ্যে ভাল্লুক আছে। ভাল্লুক? ভাল্লুক কই কই? ভাল্লুকটা কোনটা? এই যে একটা ভাল্লুক পাওয়া গেছে আমাদের সাথে। এই যে একটা ভাল্লুক পাওয়া গেছে, হাঙরের টোপ হিসাবে আমরা এখন একে ব্যবহার করব। এখানে সবচেয়ে মজা হচ্ছে এই সমুদ্রের পাড়ে বসে থাকা। সবাই এখন চিল করছে সমুদ্রের পানিতে। মিনি কক্সবাজারের ফিল পাওয়ার জন্য এই ডিমচরের কোনো তুলনা নেই। এখানে আসলে আপনারা ওই কক্সবাজার কিংবা কুয়াকাটার মতোই ফিল পাবেন। তবে নদীর মোহনায় হওয়ার কারণে এখানে কিন্তু যথেষ্ট ঝুঁকি রয়েছে, আর আমাদের সাথে একটা পুলিশ রয়েছে, সে কিন্তু সার্বক্ষণিক গার্ড দিচ্ছে। কেউ যদি ডুবে যায় তাকে টেনে তোলার কাজে সে নিবেদিত প্রাণ হিসেবে এখানে আছে। বুলডোজার শিপ কর্তৃপক্ষের লোক। ভাই, আরো আপনি যে কুয়াকাটার কথা করছেন, কিন্তু আপনার কুয়াকাটা এনতে 2 ঘন্টা লাগে মাত্র। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই আচ্ছা আমরা এখন কোন জেলার মধ্যে আছি? এটা বাগেরহাট। বাগেরহাটের মধ্যে। আর এই যে আমাদের ভাল্লুক বিয়ার।
জোয়ারে ঢেউ থাকে, জোয়ারে ঢেউ। অনেক কষ্টে নৌকা ডুবে যাওয়ার পর সাগর পাড়ি দিয়ে ইটালির মাঠে। Yes! সি বিচ আর ইটালির মাঠে একই। মূলত আমরা সবাই ওই কোস্ট গার্ডের ভয়ে এক একজন এক এক কথা বলে বেড়াচ্ছে। মূলত এই ডিমচরে আসার সময় যখন কোস্ট গার্ড খুব বেশি কড়াকড়ি করে দিল, তখন সবাই অনেকটা ইটালিতে ভূমধ্য সাগর দিয়ে পাড়ি দেওয়ার অনুভূতি পেয়েছি, যার কারণে এখনো ইটালির মায়া কেউ ত্যাগ করতে পারছে না। এই জায়গাগুলোই কিন্তু পরবর্তীতে চোরাবালি হয়ে যায়। হ্যাঁ, এখানে এখনো ফুটবল খেলা চলমান রয়েছে। আসলে এই জায়গাগুলোতে আসলে মানুষ নানা রকমের অ্যাক্টিভিটি করে, কেউ গোসল করে, কেউ ফুটবল খেলে, কেউ ওই কাশ বনে গিয়ে ছবি তোলে। আসলে সব কিছুর একটা মিক্সচার ফ্লেভার এই ডিমচরে আসলে আপনারা পাবেন। এখানে ব্যাপক খেলাধুলা চলছে, টান টান উত্তেজনা। এখানে 2-0 গোলে এই সাইডের দলটা এগিয়ে আছে, কারো কোনো নাম নাই। ছেলেবেলা এক গোল দিয়েছে। হ্যাঁ, এটা বলতে বলতে আরেকটা গোল হবে বলা এসে পড়ছে। ইনশাআল্লাহ দিব। চরম এক্সাইটিং খেলা, একটুর জন্য গোলটা আমি বাঁচিয়ে দিলাম। এখানে কিন্তু একসারি দর্শক বসেছে খেলা দেখার জন্য। সবাই গোসল শেষে রিল্যাক্স মুডে এখন খেলা দেখছে। আর আমাদের হাঙ্গর মাছের টোপও আছে। ব্যাপক এক্সাইটিং খেলা চলছে এখানে। হ্যান্ডবল, একটুর জন্য গোলটা হলো না। গোল! অবশেষে একটা গোল হলো, গোল। খেলার ফলাফল কি? আপনারা 2, আমরা 2 গোল, ওনারা 0। ও 2-0, 2-0 এগিয়ে রয়েছে। এরা হচ্ছে বঞ্চিত টুট একাদশ, আর হচ্ছে সিস্টার টুট একাদশ। এবং বল সীমানার বাইরে, আবারও 2-0 গোলি মীমাংসা ফয়সালা হলো। সুতরাং ফুটবল মাঠ থেকে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। ওই পাশে দেখি আর কি কি ঘোরার জায়গা রয়েছে। এখানে একটা অদ্ভুত কাঁকড়ার বাসা রয়েছে। এই কাঁকড়া কিন্তু এই ধরনের নকশা করেছে এখানে। সত্যি প্রকৃতি খুবই অদ্ভুত। সমুদ্রের পাড়ে এরকমের অনেক নিদর্শনই আপনারা দেখতে পাবেন, যেন একটা দুর্গ বানিয়েছে তারা। কাঁকড়া বানায়নি, একটা ছোট বাচ্চা মেয়ে এত অপূর্ব করে তৈরি করেছে জিনিসটা। আর সেই ইনফরমেশন দিল আমারই পরামর্শদাতা একজন ছোট ভাই। ডিমচরে আসলে আপনারা কাশ বনও খুঁজে পাবেন এবং এখানে কিন্তু চমৎকার ফটো সেশন আপনারা করতে পারবেন। ফটোগ্রাফি করার জন্য একটা আদর্শ জায়গা। আমি এখন আমার ছোট ভাইকে নিয়ে এসেছি এখানে ফটোশ্যুট করার জন্য। খুবই চমৎকার জায়গাটা। চারপাশে সাদা শুভ্র কাশ ফুল ফুটেছে। মূলত এখন শরৎকাল, এই কারণে কাশ ফুলের সমারোহে জায়গাটা কিন্তু একেবারে সাদা ফুলে ভরে রয়েছে এবং যত ভেতরে যাবেন তত আশ্চর্যজনক সিন আপনারা দেখতে পাবেন। এ যেন কাশ ফুলের মেলা বসেছে। রকি, কেমন লাগতেছে জায়গাটা? খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। অস্থির না? জাস্ট ওয়াও। চলো তোমাকে একটা ছবি তুলে দে। দাঁড়াও, ছোট ভাইয়ের অনুরোধে ছবি তুলতে আসলে বাধ্য হলাম। ওকে, রেডি? 1 2 3। ভাই, ফলাফল কি হলো? সুপ্রিয় দর্শক, আমাদের বিচ ফুটবলে 2 দল
দুই ভাগে একত্রিত হয়ে খেলছিল, যেখানে দুই দল পরস্পরের মোকাবেলা করছিল, বঞ্চিত বাঞ্ছদ একাদশ এবং সিস্টার ফাঁকার একাদশ, যেখানে বঞ্চিত বাঞ্ছদ একাদশ 2-1 গোলে সিস্টার ফাঁকার একাদশকে পরাজিত করে। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বঞ্চিত বাঞ্ছদ একাদশের সম্মানিত স্ট্রাইকার জনাব মিল্টন খন্দকার। আমাদের মিল্টন খন্দকারকে বল পাস দেওয়া হলো। আমরা এখন পর্যন্ত চলে যাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রাম শেষে আমাদের নৌকাতে। চলো। সুতরাং বন্ধুরা, ডিমচরের এই মিনি সি বিচ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে সুন্দরবনের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।